দক্ষিণ আফ্রিকার শুষ্ক মরুভূমি অঞ্চলের একটা গাছ হঠাৎ করে গোটা বিশ্বের কাছে মানি মেকিং প্লান্ট কীভাবে হয়ে গেল, আর কেনই বা সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হলো এই গাছটি। এই গাছটি ইনডোর প্লান্ট না আউটডোর প্লান্ট সেই নিয়ে তো তর্ক রয়েছেই, তবে আসল সত্যটা কি আর কিভাবে খুব সামান্য খরচে এই গাছটি আমাদের বাড়িতে লাগাতে পারি আমরা, ও তার সহজ পরিচর্যা কি কি হওয়া উচিত, সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি আমি অপু, আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন। জেট প্লান্ট ক্রাসুলা ওভাটা নামে পরিচিত এই গাছটি কিন্তু খুব জনপ্রিয় একটি গাছ। বাস্তুশাস্ত্র মতে প্রবেশদ্বার বা দক্ষিণ পূর্ব কোণে যদি এই গাছটি রাখা হয় তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। আর ফেংশুই মতে জেট প্লান্টকে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়। এই গাছটি বাড়িতে রাখলে ইতিবাচক শক্তি তৈরি হয়। আবার বাস্তুশাস্ত্র মতে এবং ফেংশুই মতে দুই মতেই কিন্তু জেট প্লান্ট কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো একটি উপকারী। এই জেট প্লান্টকে মানি প্ল্যান্ট, মানি ট্রি, সৌভাগ্যের প্রতীক নানা রকমভাবে এই জেট প্লান্টকে অভিহিত করা হয়। জেট প্লান্টকে খুব সহজ পদ্ধতিতে আমরা কিভাবে নিজেদের বাড়িতে লাগাতে পারি এবং খুব সহজ পদ্ধতিতে একে কিভাবে পরিচর্যা করতে পারি যাতে গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে এবং গাছটা খুব ভালো হেলদি থাকতে পারে, সেই গল্পটাই বলবো পরবর্তী অধ্যায়ে। জেট প্লান্টকে আমরা ছোটো টবে লাগাতে পারি, বড় টবে লাগাতে পারি, মেজো টবে লাগাতে পারি, সব রকম টবে লাগাতে পারি। তুমি চাইলে হ্যাঙ্গিং পটেও লাগাতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। আরেকটা বিশেষত্ব হচ্ছে এই জেট প্লান্টকে তুমি মাটির টবে লাগাতে পারো, চিনেমাটির টবে লাগাতে পারো, সিমেন্টের টবে লাগাতে পারো, প্লাস্টিকের টবে লাগাতে পারো। কোনো টবেই কিন্তু এই জেট প্লান্টের কোনো ক্ষতি হয় না, সমস্ত টবেই কিন্তু খুব ভালোভাবে গ্রো করতে পারে। জেট প্লান্টকে যে কোনো মাটিতে লাগালেই হতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে যে গোড়া পচে মারা যেতে পারে। সেই জন্য জেট প্লান্টের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে জেট প্লান্টের মাটি কিন্তু খুব ঝুরঝুরে হতে হবে, মানে খুব ভালো যাতে জল নিকাশি ব্যবস্থা থাকে মাটির মধ্যে, সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেই জন্যই তোমাদের কি করতে হবে, মাটি নিতে হবে এক ভাগ নিতে হবে সাদা বালি, আর এক ভাগ যে কোনো কম্পোস্ট তুমি নিতে পারো, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে তুমি ভার্মি কম্পোস্ট নিতে পারো, পাতা পচা সার নিতে পারো, কিচেন কম্পোস্ট নিতে পারো, অথবা তোমার কাছে যদি পাতা পচা সার থাকে সেটাও তুমি ব্যবহার করতে পারো, কোনোটাতেই কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে নেবে এক ভাগ মাটি, এক ভাগ কম্পোস্ট আর এক ভাগ সাদা বালি, এই তিনটেকে ভালো করে মিশ্রণ করে নেবে। অবশ্যই এর মধ্যে তোমাকে দিতে হবে এক মুঠো নিমখোল অবশ্যই দিতে হবে। নিমখোল না দিলে কিন্তু মাটি থেকে পোকামাকড়ের আক্রমণ হতে পারে। অবশ্যই তোমাকে এর মধ্যে এক মুঠো নিমখোল দিতে হবে, আর তার সঙ্গে এক চামচ ফাঙ্গিসাইড। তোমার হাতের কাছে যে ফাঙ্গিসাইড পাবে তুমি সেই ফাঙ্গিসাইডই ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। দিয়ে ভালো করে মাটিটাকে তৈরি করে নাও। যদি তোমার এলাকা বা তুমি যেখানে থাকো, যেখান থেকে দেখছো খুব গরম গ্রীষ্মপ্রধান জায়গা মনে হয়, তাহলে তুমি সেক্ষেত্রে এখানে এক মুঠো কোকোপিট মিশিয়ে নিতে পারো। আবার মনে করো যদি তুমি পার্বত্য অঞ্চলে থাকো যেখানে খুব বেশি গরমের প্রভাব নেই, সেই সমস্ত জায়গায় কিন্তু কোকোপিট মেশাবার কোনো প্রয়োজন নেই। কোকোপিট যারা ব্যবহার করতে চাও তাদের ক্ষেত্রে বলে দিই, কোকোপিট যদি ব্যবহার করো, কোকোপিট ব্যবহার করতে পারো, তার পরিবর্তে ধানের তুষ ব্যবহার করতে পারো, অথবা তার পরিবর্তে কাঠের গুঁড়োও ব্যবহার করতে পারো। কোকোপিটের বদলে তিনটে জিনিস ব্যবহার করা যায়। দেখো, যে কোনো গাছকে টবে বসাতে গেলে তার তলায় কিন্তু একটা অবশ্যই খুব ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হয়। যদি তুমি ড্রেনেজ সিস্টেম সম্বন্ধে না জেনে থাকো তাহলে অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের ভিডিওটা অবশ্যই দেখবে, ড্রেনেজ সিস্টেমের ভিডিওটা। এটা দেখলে তোমার কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে কিভাবে আমরা টবের নিচে ড্রেনেজ সিস্টেম তৈরি করব। ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই করতে হবে, কারণ হচ্ছে ড্রেনেজ সিস্টেম যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু গাছের গোড়ায় জল জমে যাবে। গাছের গোড়ায় জল জমে গেলে গাছের গোড়া পচে গাছটি মারা যাবে। সেই জন্য সবসময় তোমাদেরকে ড্রেনেজ সিস্টেম অবশ্যই করতে হবে। ড্রেনেজ সিস্টেমটা করা হয়ে গেলে তার উপরে তোমরা মাটি দিতে পারো। দেখো, এখানে আমি কিন্তু মাটিটা ভরে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা এখানে মাটিটা ভরে নিয়েছি। এই হচ্ছে সেই মাটির ভাগ, আর একটু মাটি দিয়ে দিচ্ছি। দেখো, এইভাবে আস্তে আস্তে মাটিটাকে ভরে আমাদের হাত দিয়ে একটু ভালো করে ঠেসে নিতে হবে। কারণ হচ্ছে কি, যেন কোনো রকমভাবে হাওয়া না থাকে ভেতরে, সেটা আমাদের কনফার্ম হতে হবে। ভেতরে যদি হাওয়া থাকে তাহলে কিন্তু এয়ার পকেট হতে পারে। এয়ার পকেট যদি হয়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে ফাঙ্গাস লাগার একটা ভয় থেকেই যাবে। সেই জন্য সবসময় মাটি দিয়ে সাথে সাথে এইভাবে ঠেসে দিতে হবে। এরপর আমি গাছটাকে বসাবো। দেখো, গাছটাকে আমি বসিয়ে দেবো, এইভাবে বসিয়ে দিচ্ছি। কত বড় গাছটা হয়ে রয়েছে দেখতে পাচ্ছ।
আমার প্রায় 2 বছর ধরে গাছটা ছাদের মধ্যে এইভাবেই রয়েছে। গাছটাকে প্রতিস্থাপন করব করে করা হয়নি, তাই আজকে ঠিক করলাম গাছটাকে অবশ্যই প্রতিস্থাপন করে দেবো এবং ভিডিওটা তোমাদেরকে দেখাবো। দেখো এইভাবে দিয়ে দেওয়ার পর আমি কি করব, আস্তে আস্তে ধার দিয়ে মাটিটা দিয়ে ভরাট করে দেবো। দেখো অবশ্যই কিন্তু খুব ভালোভাবে আমরা ভরাট করে দেবো ধার দিয়ে। প্রতিস্থাপন আমরা করে দিয়েছি। এরপর নিয়ম হচ্ছে প্রতিস্থাপনের পর তোমাকে সম্পূর্ণ টব ভর্তি করে জল দিয়ে দিতে হবে। দেখো আমি টব ভর্তি করে জল দেবো, যতক্ষণ না অতিরিক্ত জলটা নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা জল দেব। অতিরিক্ত জল যখন নিচে দিয়ে বেরিয়ে যাবে তারপর আমরা জল দেওয়া বন্ধ করব। এই একবার দিলাম, এরপরে মাটি জলটা টেনে নেবে, তারপর আমাকে আরও একবার দিতে হবে, মানে এইভাবে করে 2বার 3বার আরও দিতে হবে। তারপর যখন অতিরিক্ত জলটা নিচে দিয়ে বেরিয়ে যাবে তারপর আমরা জল দেওয়া বন্ধ করব। প্রতিস্থাপনের পর জল দেওয়ার নিয়ম হচ্ছে এইটাই। আমি প্রথমেই বলেছিলাম সমস্ত রকম পটে আমরা কিন্তু এই গাছটা করতে পারি। সেই জন্য এই যে প্লাস্টিক পটটায় আমি করলাম, এই প্লাস্টিক পটটা আমি ব্যালকনিতে রাখবো। সেই জন্য অবশ্যই কি করব, এটাকে আমি একটু সাজাবো, সাজিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো গাছটাকে আমি লাগিয়েছি, লাগাবার পর এখানে দেখো আমি একটা পানের মতন শেপ তার লাগিয়েছি। এবারে আমি ডালগুলোকে আস্তে আস্তে তুলে দিয়েছি এর মধ্যে, এবং দেখতে পাচ্ছ এখানে তোমরা এই যে ট্যাগগুলো দিয়ে আমি আস্তে আস্তে এগুলোকে খুব ভালো করে টাইট করে দিয়েছি। এগুলোকে এক্সট্রাগুলো আমরা কেটে বাদ দিয়ে দিতে পারি, ঠিক এইভাবে কেটে বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, এইরকমভাবে আমরা কি করব, ট্যাগ লাগিয়ে দেবো, বা সুতো দিয়েও বেঁধে দিলে হবে, কোনো অসুবিধা নেই। দেখো আমি এইগুলো এইভাবে করেছি। আর বাকি যে অংশগুলো আছে সেই অংশগুলোকে আমি কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি, মানে অত বড় গাছটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, একটা শেপের মধ্যে নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছ এই যে টুকরো টুকরো ডালগুলো, এগুলো সব টুকরো টুকরো ডাল, এগুলোকে জাস্ট আমি বসিয়ে দিয়েছি, এতেই কিন্তু গাছ হয়ে যাবে এর মধ্যে। এইগুলো যখন আস্তে আস্তে লম্বা হবে তখন আমি এগুলোকে আস্তে আস্তে এর মধ্যে তুলে দেবো, এদিক থেকে দুদিক থেকে যখন তুলে দেবো গাছটার শেপটা দেখতে দারুণ সুন্দর হবে। এবং গাছটার শেপটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাদেরকে আবার ভিডিও করে দেখাবো যে কত সুন্দর গাছটার শেপ হয়েছে। প্রত্যেক দিন আমরা এই গাছটায় জল কিভাবে দেবো সেইটা জানা কিন্তু খুব জরুরি। সবার প্রথমে বলে দিই, এইটা হচ্ছে সেকুলেন্ট জাতীয় গাছ, মানে জেড প্ল্যান্ট হচ্ছে সেকুলেন্ট জাতীয় গাছ। এই গাছের পাতার মধ্যে জল ধরে রাখার ক্ষমতা কিন্তু খুব ভালো আছে। সেই জন্য সব সময় আমাদেরকে কিন্তু জল ভেবে চিন্তে বুঝে দিতে হবে। কীরকমভাবে দেবো আমরা, যখন আমরা দেখব ওপরের মাটি শুকিয়ে এসেছে তখনই আমরা দ্বিতীয়বার জল দেবো। ওপরের মাটিটা হালকা যখন ঝুরঝুরে হয়ে যাবে বুঝতে পারছো, তখনই তুমি কিন্তু দ্বিতীয়বার জল দেবে, তার আগে কিন্তু কখনো জল দেবে না। মূলত দুটি কারণে এই গাছের পাতা ঝরে যায়, একটা হচ্ছে আন্ডার ওয়াটারিং, একটা হচ্ছে ওভার ওয়াটারিং। ওভার ওয়াটারিং এবং আন্ডার ওয়াটারিং তোমরা বুঝবে কিভাবে সেটাও আমি তোমাদেরকে বলে দিই। ওভার ওয়াটারিং হচ্ছে অতিরিক্ত জল দিলে পাতা ঝরে যেতে পারে, তখন দেখবে পাতাটা খুব সতেজ আছে অথচ গোলগাল রয়েছে, সমস্ত কিছু পাতা রোকে আছে, তা সত্ত্বেও কিন্তু পাতা ঝরে যাচ্ছে। তখন তোমাকে বুঝে নিতে হবে এটা কিন্তু ওভার ওয়াটারিংয়ের জন্য পাতা ঝরছে, মানে পাতার মধ্যে কোনো কিছু সমস্যা নেই, গাছের মধ্যে কোনো সমস্যা নেই, অথচ পাতাগুলো ঢলা ঢলা হয়ে পাতাগুলো পড়ে যাচ্ছে, তার মানে একদম 100% এটা হচ্ছে ওভার ওয়াটারিং। এরপর বলি আন্ডার ওয়াটারিংয়ের ব্যাপারটা। আন্ডার ওয়াটারিংয়ের ব্যাপারটা হচ্ছে যখন পাতাগুলো কুঁচকে যাবে, শুকিয়ে যাবে, আস্তে আস্তে ঝরে পড়ে যাচ্ছে, অথচ মাটিও খটখটে শুকনো আছে, তখন তোমাদেরকে বুঝে নিতে হবে এটা কিন্তু আন্ডার ওয়াটারিংয়ের জন্য হচ্ছে, মানে জলের অভাবের জন্য পাতা ঝরে যাচ্ছে। মূলত এই দুটি কারণের জন্য কিন্তু এই গাছের পাতা ঝরে যায়। সেই জন্য সবসময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে একেবারে মাটি যাতে খটখটে শুকনো না হয়ে যায়, আর ওভার ওয়াটারিং মানে একেবারে ভিজে চপচপে যেন মাটিটা কোনো মতেই না থাকে, সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু এই গাছের মধ্যে থেকে পাতা কোনো রকমভাবেই ঝরবে না। জেড প্ল্যান্ট গাছটি 15 ডিগ্রি থেকে শুরু করে 35 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় খুব ভালো গাছটি গ্রো করতে পারে, কোনো অসুবিধা হয় না। আরেকটা কথা আমি তোমাদেরকে বলে দিই, এই গাছটা মিনিমাম 3 ঘন্টা থেকে শুরু করে 8 ঘন্টা পর্যন্ত সূর্যের আলো উপভোগ করতে পারে,
মানে একে তুমি 3 ঘন্টা থেকে শুরু করে 8 ঘন্টা সূর্যের আলো পর্যন্ত যদি রাখো, এই গাছটার মধ্যে খুব ভালো গ্রোথ আসবে এবং গাছটা খুব ভালো বেড়ে উঠবে। অনেকেরই ভুল ধারণা আছে যেহেতু এটা সেকুলেন্ট প্লান্ট, এটা বেশি রোদ্দুর সহ্য করতে পারবে না, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই গাছটি প্রচণ্ড রোদ্দুর সহ্য করতে পারে। আমি প্রায় দীর্ঘ 2 বছর ধরে কন্টিনিউয়াস ছাদের মধ্যে এই গাছটিকে রেখে দিয়েছিলাম এবং আমি নিজে চোখে দেখেছি যে গাছটার মধ্যে কোনো রকম কোনো বিকৃতি ঘটেনি। তবে হ্যাঁ, প্রতিদিন তখন কিন্তু জল দিতে হয়েছে, যখন অতিরিক্ত গরম, সেই গরমের মধ্যে কিন্তু তোমাকে প্রতিদিন জল দিতে হতে পারে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। একেবারে মাটি যাতে খটখটে শুকনো না হয়, সেটাও যেরকম আমরা দেখছি ঠিক তেমন আমাদের এটাও খেয়াল রাখতে হবে সূর্যের আলো কিন্তু যেন এর মধ্যে অবশ্যই পড়ে। তুমি যদি ব্যালকনিতে করতে চাও, তোমার ব্যালকনিতে যদি ঘন্টা 3 সূর্যের আলো আসে, তাহলেও কিন্তু খুব ভালো এই গাছটার মধ্যে গ্রোথ আসবে। সেই জন্য সবসময় তোমাদের খেয়াল রাখতে হবে 3 ঘন্টা থেকে 8 ঘন্টা, এটা মাথায় রাখবে, সূর্যের আলো অবশ্যই দিতে হবে। এরপরে আসছি এই গাছটার খাবারের ব্যাপারটা। খাবারটা কি দেব? দেখো, প্রত্যেক মাসে তুমি যদি 1 মুঠো করে যে কোনো একটা কম্পোস্ট দাও তাহলেই কিন্তু যথেষ্ট, আর এর মধ্যে বিশেষ কিছু খাবারের প্রয়োজন হয় না। আবার তোমার কাছে যদি মিশ্র সার থাকে, 6 মাস ছাড়া কি 3 মাস ছাড়া একবার যদি 1 মুঠো দিয়ে দিলে সেটাও হবে, তাতেও কোনো অসুবিধা নেই। আবার তুমি সর্ষে খোল ভেজানো জল মাসে 1বার থেকে 2বার দিতেও পারো, তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে মূলত আমরা কি খাবার দেবো? মূলত আমরা প্রত্যেক মাসে 1 মুঠো করে ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট, তোমার কাছে যে কম্পোস্ট থাকবে তুমি সেই কম্পোস্টটা দিতে পারো, বা লিকুইড ফার্টিলাইজার যেগুলো হয় সেই সমস্ত ফার্টিলাইজারগুলো তুমি ব্যবহার করতে পারো, যেমন সর্ষের খোল ভেজানো জল, যেমন কিচেন কম্পোস্ট ভেজানো জল, সেগুলো তুমি ব্যবহার করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করলে তার মধ্যে অবশ্যই তোমাকে একটু ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, যাতে কোনো রকমভাবে ফাঙ্গাস না লাগে, সেটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এই গাছটার মধ্যে রোগ পোকার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই, এই গাছটার মধ্যে রোগ পোকা বলতে মিলিবাগের আক্রমণটা হয়, এটা লক্ষণীয়। এছাড়াও অন্য কোনো যে কোনো পোকামাকড়ের আক্রমণ হতেই পারে, কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা যে কোনো একটা কীটনাশক ব্যবহার করতে পারো, যে কোনো একটা পেস্টিসাইড বা ইনসেকটিসাইড ব্যবহার করতে পারো। কারণ হচ্ছে কি, এই গাছের মধ্যে যাতে কোনো রোগ পোকা না আসে সেটা তোমাকে প্রথম থেকেই খেয়াল রাখতে হবে। তার জন্য আমরা কি করব, অর্গানিক যদি তুমি কিছু ব্যবহার করতে চাও, 15 দিন ছাড়া নিম তেল বা কাকা ব্যবহার করতে পারো, বা রাসায়নিক যদি তুমি কিছু ব্যবহার করতে চাও তাহলে সেক্ষেত্রে টাবগড় আছে, রোগড় আছে, রোগড় প্লাস আছে, যে কোনো একটা ব্যবহার করতে পারো। মাত্রাটা তোমাদেরকে বলে দিই, 1 লিটার জলে 1.5 ml দিয়ে ভালো করে গুলে নেবে। গুলে নেওয়ার পর সেটাকে গাছের মধ্যে স্প্রে করে দেবে প্রত্যেক 15 দিন ছাড়া। প্রত্যেক 15 দিন ছাড়া বিকেলবেলা গাছের মধ্যে স্প্রে করলে গাছের মধ্যে কোনো রকম কোনো রোগ পোকা আসবে না। কোনো রকম রোগ পোকা না আসলে আলাদা করে কোনো চিকিৎসা করার কোনো প্রয়োজন নেই। অবশ্যই কিন্তু তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে গাছের মধ্যে যেন রোগ পোকা না আসে, সেই জন্য তোমাদেরকে অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে। এবার আরও একটা কথা বলে দিই, মনে করো যখন তুমি এই কীটনাশকটা স্প্রে করছো তখন তুমি তোমার বাগানের আরও যত গাছ আছে সেই গাছগুলোতেও স্প্রে করতে পারো। তবে আমি তোমাদেরকে বলে দিই, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটাকে অবশ্যই কিন্তু বেশিরভাগ লোকেরা নিজেদের ব্যালকনিতে লাগায়, ছাদেতেও লাগানো হয়, তা হয় না যে তা নয়, তবে ব্যালকনিতে লাগাতে বেশি পছন্দ করে। সেই জন্য আমি তোমাদেরকে বলে দিই, ব্যালকনিতে যারা লাগাবে তারা কিন্তু অবশ্যই অর্গ্যানিক যে কোনো কীটনাশক ব্যবহার করবে, আর যারা ছাদের মধ্যে এই গাছটি লাগাচ্ছ তারা কিন্তু যে কোনো পেস্টিসাইড ব্যবহার করতে পারো, তোমরা যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারো, তাতে কোনো বাধ্যবাধকতা নেই। এরপর এই এক্সট্রা টিপসে আমি তোমাদেরকে বলবো বেশ কয়েকটা জিনিস। মনে করো এই গাছটাকে তুমি বনসাই করতে চাইছো, এই গাছটা কিন্তু খুব ভালো বনসাই করা যায়, তোমরা চাইলে কিন্তু অবশ্যই এই গাছটায় বনসাই করতে পারো। এটা হলো 1 নম্বর টিপস। 2 নম্বর টিপস হচ্ছে এই গাছটার কাটিং থেকে গ্রো করা খুব সোজা। আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দিই কাটিং থেকে গ্রো করা কতটা সোজা। গাছটা বসানোর সময় দেখো কতগুলো আমার কাটিং বেরিয়েছিল, এই যে ডাল কাটলাম, ডাল কেটে এতগুলো কাটিং বেরোলো। যারা নতুন বাগানি তাদেরকে আমি বলবো এই গাছের কাটিং দিয়ে তোমরা সবার আগে কাটিং শেখা শুরু করো। কারণ হচ্ছে এই দেখো গোটা ডালটা দেখতে পাচ্ছ, মোটা ডালটা, এটাকে ধরে খালি আমি এর মধ্যে এইভাবে বসিয়ে দেবো, কাটিং বসানো হয়ে গেল। এবার ছোট ছোট অনেক আমার কাছে ডাল আছে, তোমাদেরকে দেখাই, এই দেখো ছোট ছোট অনেক ডাল আছে, এরকম মাটির মধ্যে জাস্ট এরকম তুমি পুঁতে দাও, ব্যাস হয়ে গেল। নতুন বাগানিদের অবশ্যই বলবো তোমরা অবশ্যই এইভাবে কিন্তু চেষ্টা করো, তোমরা নিশ্চয়ই সাকসেস হবে, কিচ্ছু ব্যাপার নেই।
এইভাবে লাগালাম, গাছটা লাগাবার 2-4 দিন একটু ছাওয়ায় রাখবে, মানে দিন 5 একটু ছাওয়ায় রাখবে, যেখানে সূর্যের আলোটা কম আসে, মানে হালকা আলো আসে সেরকম জায়গা দেখে লাগাবে। হয়ে গেল, তারপরে তোমরা আস্তে আস্তে রোদ্দুরে নিয়ে চলে আসবে, কোনো অসুবিধা নেই। এমন কিচ্ছু বড় ব্যাপার নয়, সবাই পারে, তোমরাও করো, তোমরাও পারবে। এরপর আসি আরও একটি বিষয় নিয়ে। এই গাছটা নিয়ে কিন্তু খুব তর্ক বিতর্ক আছে, যেটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট না আউটডোর প্ল্যান্ট। এটা কোনো মতেই ইনডোর প্ল্যান্ট হতে পারে না। যেহেতু একে 3 ঘন্টা সূর্যের আলো মিনিমাম দরকার, সেহেতু এই গাছটা কোনো মতেই ইনডোর প্ল্যান্ট হতে পারে না। তুমি যদি তোমার ঘরের মধ্যে রাখো, এই গাছটাকে প্রথমে নিয়ে আসলে, নিয়ে এসে তোমার ঘরের মধ্যে রাখলে, রাখার দিন 15-20 পর্যন্ত ভালো থাকবে, তারপরে আস্তে আস্তে সমস্ত পাতা ঝরে যাবে। এবং তোমাকে খেয়াল রাখতে হবে যে পাতা ঝরছে কি না, তখনই তুমি বুঝতে পারবে যে সমস্ত পাতা দিন 15-20-র মধ্যে ঝরে গেল। কারণটা কি? কারণটা হচ্ছে একে কিন্তু সানলাইটের প্রয়োজন আছে। সেই জন্য এটা কোনো মতেই ইনডোর প্ল্যান্টের মধ্যে আসে না। ইনডোর প্ল্যান্টের মধ্যে সেই সমস্ত গাছরা হয় যেই সমস্ত গাছরা সূর্যের আলো ছাড়া অতিরিক্ত চকচকে আলোযুক্ত জায়গায়, বেশ ব্রাইট লাইট এরিয়ার মধ্যে যে সমস্ত গাছগুলো হয়, সেই সমস্ত গাছগুলোকে বলা হয় ইনডোর প্ল্যান্ট। এটা কিন্তু ইনডোর প্ল্যান্ট নয়। আশা করি জেট প্ল্যান্ট সংক্রান্ত সমস্ত তথ্য তোমাদেরকে দিতে পারলাম এবং তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পেরেছো তোমাদেরকে আগামী দিনে কিভাবে কি করতে হবে না হবে, সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়েছে। এছাড়াও বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুর সাথে শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।